আজকে অনেক দিন পর মায়ের মন্দিরে যাব। অনেক দিন যাওয়া হয় না, ভাবছি আজকে যাই। তো প্রথমে যাব উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। এর পরবর্তী সময়ে যাওয়ার ইচ্ছা আছে কসবা কালীবাড়িতে। দেখা যাক কতটুকু কি করা যায়। তবে এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। পাশে থাকবেন। সবুজের বুক চিরে এগিয়ে যাচ্ছি উদয়পুরের দিকে। পিচ ঢালা পথ, চারিদিকে সবুজ গাছ, দৃশ্যটা অসাধারণ, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। জাতীয় সড়ক দিয়ে আমরা উদয়পুরের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা চলে এলাম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে মন্দিরে প্রবেশের দৃশ্য। আমরা সবাই মিলে চলে গেলাম উদয়পুরে এবং এসেও পৌঁছে গেলাম। কে কে রয়েছে সবাই দেখতে পাচ্ছেন। আমি রয়েছি, আমার বোন রয়েছে, আমার ছেলে, আমার বোন জামাই, ভাগ্নে, আমার সহধর্মিণী, সবাই মিলে এসে গেলাম। এসেই প্রথমে গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি সেই কল্যাণ সাগরে, অর্থাৎ মন্দির প্রবেশের সময় আমরা কল্যাণ সাগর দর্শন করে নিলাম। কল্যাণ সাগর বলতে আমরা কোনটা বলতে চাইছি সেটা আমরা সবাই জানি। কল্যাণ সাগর দর্শন করব এখন। মন্দিরের পেছনে মাঝারি ধরনের একটি দিঘি রয়েছে, যেটা আমরা সবাই কল্যাণ সাগর নামে জানি। এই দিঘির অন্যতম আকর্ষণ হলো 200 বছরের পুরনো কচ্ছপ এবং অসংখ্য বিভিন্ন প্রজাতির মাছ এই কল্যাণ সাগরে দেখতে পাওয়া যায়। এই পবিত্র দিঘির কোনো মাছ বা প্রাণী ধরা নিষিদ্ধ। এই দিঘির ঘাটে মাছ এবং কচ্ছপের সহাবস্থান পর্যটকদের আকর্ষণ করে। আমরা সবাই জানি শক্ত খোলের এই কচ্ছপ প্রজাতিটির নাম বোষ্টমী। মন্দিরের এই দিঘি ছাড়া এই প্রজাতির কচ্ছপ আরও দেখতে পাওয়া যায়। তবে জীববৈচিত্র্য অনুসারে এই বোষ্টমী প্রজাতির কচ্ছপ এখন লুপ্তপ্রায়। বিশাল দিঘিটির বেশিরভাগ পাড়ের অংশ পাকা গাঁথুনি দিয়ে তৈরি করা হলেও কচ্ছপ প্রজাতির বংশবিস্তারের প্রয়োজনে কৃত্রিমভাবে প্রজনন কেন্দ্র তৈরি করা আছে। রাজা কল্যাণমাণিক্য মন্দির লাগোয়া স্থানে এই বিশাল দিঘি খনন করান। তার নামানুসারেই এই দিঘির নাম হয় কল্যাণ সাগর। পৌরাণিক মতে বর্তমান ত্রিপুরার অনেক ঐতিহাসিক বিপ্লবের যাত্রার সূচনা হয় এই শক্তিপীঠ উদয়পুর শহর থেকেই। আমরা সবাই মিলে কল্যাণ সাগর দর্শন করলাম, দেখলাম, কিছুটা সময় কাটালাম সবাই মিলে। এবং সব সময় তো আসা হয় না, এখন এসে কচ্ছপ দেখলাম, বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ দেখলাম,
অনেকে দেখলাম কচ্ছপকে বিস্কুট খাওয়াচ্ছে, কচ্ছপও প্রায় সিঁড়ির কাছাকাছি চলে এসেছে। তো সবাই কি করলো, কচ্ছপটাকে একটু আদর করে দিল। কচ্ছপের পিঠের মধ্যে যে শক্ত খোল রয়েছে বা খোলস রয়েছে সেটাতে সবাই আদর করে দিচ্ছে। আমার ছেলেটাও কচ্ছপ দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল, কতক্ষণে কচ্ছপটাকে ধরবে, একটু আদর করবে, শুধু বারবার বলছে যে কচ্ছপটাকে একটু ধরবে সে। তারপর কি করলো, একটু আদর করে দিল পিঠের খোলসের মধ্যে, কারণ সে এর আগে যখন এসেছিল তখন খুব ছোট ছিল, তো কচ্ছপ সম্পর্কে তেমন একটা ধারণা হওয়ার কথাও নয়। এখন মোটামুটি একটা ধারণা হয়েছে, কিছুটা বড় হয়েছে, এখন প্রায় 3.5 বছর হচ্ছে বয়স। আমরা গেলাম বিলুনিয়া থেকে, প্রায় 35 কিলোমিটার বিলুনিয়া থেকে উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত। সেই পথ আমরা পাড়ি দিয়ে মন্দিরে প্রবেশের প্রাক মুহূর্তে। এবার একটু পরে আমরা মন্দিরে উঠবো, মায়ের দর্শন করব। তার আগে দিঘিটা একটু দর্শন করে নিলাম। এখানে আসলে চোখ জুড়ানো আপনি জলাশয় দেখতে পাবেন, যেটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আপনি যখনই মন্দিরে যাবেন তখন মন্দির প্রদক্ষিণ করার সময় লক্ষ্য করা যায় গর্ভগৃহে 2টি একরূপী দেবী রয়েছেন, যারা ত্রিপুরা সুন্দরী ও ছোট মা নামে আখ্যায়িত। মন্দিরের গঠন কুর্ম অর্থাৎ কচ্ছপের মতো হওয়ায় স্থানটি কুর্মপীঠ নামেও পরিচিত। এছাড়া মন্দিরের প্রবেশ পথেই রয়েছে ত্রিপুরেশ্বর শিব অর্থাৎ মহাদেব। পুণ্যার্থীরা মোমবাতি ধূপকাঠি প্রজ্বলন করে এখানে শিবলিঙ্গের পূজা অর্চনা করেন। যখনই আপনারা মন্দিরে যাবেন দেখতে পাবেন মন্দিরের পিছনে এবং সামনে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। সেখানে বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন পূজা সামগ্রী অর্থাৎ পূজা দেওয়ার জন্য যে জিনিসগুলি প্রয়োজন হয় সেই জিনিসগুলি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর বিশেষ করে বাচ্চাদের আকর্ষণ তো থাকে পুতুল, খেলনা, গাড়ি এগুলির প্রতি। তো দেখা মাত্রই আর দেরি নেই, একটা গাড়ি তো কিনতেই হবে। তারপরে আর কি করব, 120 টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিলাম। খুশি, খুব খুশি। আসলে এই দিনটা তো সবসময় ফিরে আসবে না। আজকে আমার কোলে মাতার বাড়িতে ঘুরতে এসেছে, একদিন হয়তো আমি বুড়ো হয়ে যাব, আমার ছেলে বড় হয়ে যাবে, তখন তার হাত ধরে আমি ঘুরতে আসব। এটাই তো মানুষের 2 দিনের জীবনে, সবাই মিলেমিশে থাকবো, সময়টাকে এনজয় করব, কোয়ালিটি টাইম কাটাবো, এভাবেই জীবনটা চালাতে হয়। কিছু দোকান এখানে রয়েছে, পেঁড়া ভাণ্ডার। আপনি মায়ের পেঁড়া নিতে হলে দোকানগুলিতে অবশ্যই যেতে হবে, তারা আপনাকে অনেক আদর করে ডাকবে। আসুন দোকানে আসুন, ঘুরে যান, কি লাগবে নিয়ে যান, মায়ের দর্শন করুন। আমরা এই দোকানে গেলাম, দোকানে গিয়ে একটু বিশ্রাম করে তারপর মায়ের দর্শনে রওনা হলাম। বাঙালি, অবাঙালি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে ঘুরতে আসে প্রচুর মানুষ। ত্রিপুরার অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু ধর্মাবলম্বী এবং শাক্ত সম্প্রদায়ভুক্ত, সেই জন্য এখানে প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখতে পাওয়া যায়। যদিও অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই মন্দিরে আসে। রাজন্য আমলে হিন্দু ধর্মই ছিল ত্রিপুরার রাজধর্ম। ত্রিপুরার হিন্দু ধর্মাবলম্বীদের উপাস্য প্রধান দেবদেবীগণ হলেন শিব এবং দেবী ত্রিপুরেশ্বরী। গুমতি জেলার প্রধান নদীর নাম হচ্ছে গুমতি নদী। ত্রিপুরার গুমতি নদীর উপর প্রায় 100 মিটার দীর্ঘ রাঙ্গামাটি নামক পাকা সেতুটি রয়েছে। এখন যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, এই ডিজাইনটা বা এই স্ট্রাকচারটা যদিও বেশি দেরি হয়নি, কয়েকদিন আগেই বা কয়েক বছর আগেই বলা যেতে পারে মন্দিরের কাজটা পুনর্নির্মাণ শুরু হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় মন্দির শহর উদয়পুর রেলপথের মাধ্যমে সারা দেশের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এই শক্তিপীঠে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে। এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ এই মন্দিরে দর্শন করতে আসে, ঘুরতে আসে। তো স্বাভাবিকভাবে সেখানে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের একটা উপার্জন অর্থাৎ জীবিকা নির্বাহের একটা পথ তৈরি হয়েছে। বিভিন্নভাবে এখানে প্রচুর মানুষ তারা বিভিন্ন পথে উপার্জন করে তাদের সংসার চালাচ্ছে। আমরা যেদিন গিয়েছিলাম
জুলাই মাসের 13 তারিখ 2025। সেদিন প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল আর ওই দিন অন্নপ্রাশনের দিন ছিল। মন্দিরে দেখলাম গিয়ে প্রচুর মানুষ ভিড় করছে মায়ের দর্শন করার জন্য, এবং অন্নপ্রাশনের যেহেতু কিছু মানুষ এসেছিল, তাদের পরিবারের সদস্যরা এসেছিল, সেজন্য স্বাভাবিকভাবে মন্দিরে একটু ভিড় পরিলক্ষিত হয়। তবে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, যে গরমের জন্য আমরা হা হুতাশ করতে শুরু করেছিলাম, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এখানে যে সেট ঘরটাতে আমরা বসে রয়েছি সেখানে যদিও ফ্যানগুলি এখনও চালু দেয়নি, কিন্তু ফ্যানগুলি চালু দিলে খুব ভালো হতো আর কি, কারণ যে পরিমাণ গরম পড়ে। আর গাছপালা যেহেতু একটু কম আছে মন্দিরের চারিদিকে, যদি আরও গাছপালা লাগানো যেত তাহলে হয়তো কিছুটা ছায়া পাওয়া যেত, বাতাস পাওয়া যেত, ঠান্ডা লাগতো। না হলে যখন সূর্যটা মাথার উপরে থাকে তখন আসলে এই গরম সহ্য করা যায় না। মন্দিরের উপরে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরে দেখতে পাবেন ফুল বাগান। এই ফুল বাগানটার ফুলগুলি এতই সুন্দর যে আপনি আসলে কিছুটা চোখ বুলিয়ে নিতে ইচ্ছে করবে, ফুলটাকে ধরতে ইচ্ছে করবে, তবে অবশ্যই ছিঁড়বেন না, কারণ ফুলের সৌন্দর্য গাছেই মানায়, হাতে নয়, এটা আমরা সবাই জানি। ছোট ছোট বাচ্চারা কি করছে, বসে বসে খেলা করছে, কেউ সেলফি তুলছে, সময়টা পার করছে। প্রচণ্ড গরমে প্রায় সবাই ক্লান্ত। এটা হচ্ছে আমার ভাগিনা, খুব খুশি আজকে। আমি বললাম যে মন্দিরে এসেছো মায়ের দর্শন করতে, মাকে দর্শন করো, মোবাইল দেখো না। 1501 সালে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। কারো কারো মতে রাজা ধন্যমাণিক্য স্বপ্নাদিষ্ট হয়ে বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় থেকে দেবী ত্রিপুরেশ্বরীকে এখানে নিয়ে আসেন এবং উদয়পুরে প্রতিষ্ঠা করেন। জানা যায় বজ্রাঘাতে মন্দিরের কিছুটা ক্ষতিসাধন হলেও পরে রাজন্য আমলে তার সংস্কার করে দেওয়া হয়। এখানকার দেবী মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। শাক্ত পুরাণ অনুসারে দক্ষ রাজার মহাযজ্ঞে শিব ছাড়া ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ জানানো হয়, আর শিবের মূর্তি প্রহরী হিসেবে প্রাসাদের ফটকে সাজিয়ে রাখা হয়। শিবের এই দারোয়ান মূর্তি দেখে লজ্জায় দেহত্যাগ করেন শিবপত্নী সতী। সতীর দেহত্যাগের ঘটনা শিব ধ্যানযোগে প্রত্যক্ষ করেন। ক্রোধে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ধ্যান ভঙ্গ হয়ে শিব দক্ষ রাজার যজ্ঞাগারেও তাৎক্ষণিক উপস্থিত হন। এই মন্দির নিয়ে আরও অনেকের মুখে অনেক রকম কাহিনী প্রচলিত রয়েছে। যারা প্রাচীন মানুষ রয়েছেন, যারা মন্দিরের উত্থান পতন, ভাঙা গড়া সব কিছুকে নিজের চোখে দেখেছেন, অনেকের মতে অনেক রকম কাহিনী প্রচলিত আছে। তবুও আমরা বইতে বা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে, রাজমালা থেকে বিভিন্ন তথ্য জানতে পারি, ইন্টারনেট থেকে, যে মন্দিরের যেহেতু এটা প্রায় 500 বা 600 তারও বেশি হবে, অনেক বছরের পুরনো একটা মন্দির,